নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। যত 2026 নির্বাচন সামনে এসে যাচ্ছে না, তত বেশি মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তা বাড়ছে। একের পর এক চিন্তা মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত নাজেহাল করে দিয়েছে। প্রথমত শুভেন্দু অধিকারী সেই বিখ্যাত চ্যালেঞ্জে ভবানীপুরে মমতা ব্যানার্জিকে বলে বলে হারাবো। মমতা ব্যানার্জি নিজেও জানেন যে নন্দীগ্রামে তিনি বলেছিলেন হারাবো, হারিয়ে দিয়েছে। তাই মমতা ব্যানার্জির প্রথম চিন্তা রয়েছে ভবানীপুরে নিজের জায়গায় নিজে জিততে পারবেন তো। এসআইআর নিয়ে যখন চলছিল সব কিছু গণনা, তখনই এক ঝটকা অনেকগুলো নাম বাদ হয়ে গেছে। মানে ভুয়ো ভোটার, মৃত ভোটার যাদের নিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস টিকে আছে, কার্যত তাদের অনেকে নাম বাদ হয়ে গেছে, যেটা সবচেয়ে বড় চিন্তা। এরপরে চিন্তাই হচ্ছে এসআইআর নিয়ে, কারণ এসআইআর নিয়ে ভয়ঙ্কর চিন্তায় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা সবাই জানেন। কারণ এসআইআর আমি করতে দেবো না, করছি না, এইসব কথা অনেক বলেছিলেন। কিন্তু কার্যত দেখা গেছে এসআইআর তিনি আটকাতে পারেননি, এসআইআর হচ্ছে। অনেক রকম চেষ্টা করেছিলেন, কিন্তু এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে তার সেই বলা, যেটাকে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস বেশ কি বলবো ঢাকঢোল পিটিয়ে শুনিয়ে দিল যে দেখুন মমতা ব্যানার্জি বাংলার জন্য লড়লেন, দাঁড়িয়ে গেলেন মমতা ব্যানার্জি। কিন্তু তাকে দেখিনি আমরা উকিলের মতো কিছু বলতে, তাকে দেখেছি আমরা ওই একজন পিটিশনার যেভাবে বলতে পারে ওইটুকুই। তো সেই সমস্ত করে দেখা গেল কার্যত কিছুই লাভ হলো না, উল্টে লবডঙ্কা, কিছুই লাভ হয়নি। মরার ওপর খাড়ার ঘাড় মতো রয়েছে তার মধ্যে হুমায়ুন কবির, যাকে বজ্র আটুনি দিতে গেল কিন্তু ফসকা গেরো হয়ে গেছে। মানে তিনি বেরিয়ে গেছেন, বেরিয়ে গিয়ে আবার আলাদা করে ঘোষণা করে দিয়েছেন আমি মুখ্যমন্ত্রী হব। মানে তাদের কি কথাবার্তা শুনে মনে হচ্ছে মুসলমান মুখ্যমন্ত্রী হবে, মুসলমান সব কিছু হবে, মুসলমানদের এই হবে, এইসব বলে তিনি মোটামুটি তৃণমূলে যে মুসলিম ভোটটা ছিল সেটাতেও দেখে নিয়েছেন। এই সমস্ত চিন্তা নিয়ে যখন তিনি নাজেহাল হয়ে রয়েছেন, সবচেয়ে বড় চিন্তা রয়েছে যে কত নাম বাদ যাবে। সুপ্রিম কোর্টের নির্দেশে সমস্ত আদালতের প্রাক্তন বিচারপতিদের বসিয়ে যা কিছু হচ্ছে, মানে এসআইআর শেষ প্রকল্প আর কি, মানে যা হবে বেরোবে, তাতে মোটামুটি যা আন্দাজ করা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কল্পনা বা চিন্তা ভাবনা করে রেখেছেন তার চেয়ে বেশি হয়ে যাবে। বেশ কিছু মানুষ বাদ যাবে, মানে যারা ভুয়ো ভোটার, যারা অবৈধ ভোটার, যারা বাংলাদেশ থেকে আসা লোক, এবং যারা আগেই মারা গেছে কিন্তু তাদেরকে ভোট দিয়ে চালাচ্ছিল। এর মধ্যে আবার এরকম বহু নাম আছে যাদের বাবা পরে জন্মেছে, ছেলেপুলে আগে জন্মে গেছে, এক বাবার 100 ছেলে, এগুলো হয়েছে। মানে অকল্পনীয়। মানে বাংলার মুখে যা যা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দল তৃণমূল কংগ্রেস, পরবর্তী ক্ষেত্রে ইতিহাস তৈরি হবে যে এই 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 করেছিল। তো যাই হোক, ওই প্রসঙ্গে যখন যাচ্ছি তার মধ্যে বলতে হবে যে আরও বড় ঝটকা কোথায় হয়েছে জানেন? সেটা হচ্ছে 32,000 চাকরি, যেটা আবারও হাইকোর্ট বলেছিলেন, আমাদের কলকাতা হাইকোর্ট, যে মানবিক কারণে তাদের চাকরি বহাল থাকবে। এই বিষয় নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে চলে গেছে। আপনারা জানেন গতকালই খবর ছিল এটা, সুপ্রিম কোর্টে চলে গেছে যে চাকরি প্রার্থীরা, অর্থাৎ যোগ্য চাকরির প্রার্থীরা যারা পেতে পারতো, যারা পেলে সব কিছু ভালো হতো, সেগুলো হয়নি। মানে এই রাজ্যের সরকার, মানে তৃণমূল সরকার যেভাবে দুর্নীতি করেছে, সেই দুর্নীতিগুলো ভেবেছিল যে 32,000 চাকরি তো বহাল রইল। দেখেছেন আপনারা নিশ্চয়ই যে সবাই মিলে আনন্দ করা হচ্ছিল, আর সেখানে কিন্তু বড় একটা কুঠারাঘাত, কারণ সুপ্রিম কোর্টে এই মামলা চলে গেছে। দেখুন, মানবিক কারণে চোর যদি চুরি করে, চোরের অবস্থা যদি খারাপ হয়, খুব খারাপ, কিন্তু মানবিক কারণে তাকে কি ছাড়বে? এই দেশের আইন কানুন দেখে অনেকেই চমকে যান যে কখন জজ বা বিচারপতিরা কি বলেন, তাদের রায় দেখে অনেকে চমকে যান। দেখুন, সবার ভরসা আইনের ওপর আছে, কিন্তু আইন যখন মানবিক হয়ে যায় তখন প্রশ্ন ওঠে যে একজন গরিব হতদরিদ্র মানুষ যদি কোনো অপরাধ করে ফেলে, তাহলে তার কি মানবিক দিক দেখা হয়? উত্তর হচ্ছে না। এখানে মাস দেখা হচ্ছে। কেন দেখা হচ্ছে, কি জন্য দেখা হচ্ছে, এই প্রশ্ন আমরা করতে পারি না, কারণ আমরা জানি এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার ভাইপো অভিষেক ব্যানার্জি, তারা আদালতের বিরুদ্ধে বড় বড় কথা বলতে পারেন। তৃণমূলের ছোট কি বলবো উচ্ছিগুলো টাইপের নেতা, তারাও বলতে পারেন, আদালতের বিরুদ্ধে করে বলে দিল, কিন্তু আমরা বলতে পারি না, কারণ আমরা শেষ ভরসা রাখি আদালতকেই। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল কিন্তু এই ব্যাপারটা নিয়ে চিন্তায় থাকবে, কারণ ভাওতাবাজির জায়গা থেকে সরে গেছে, মানুষ আজকে সোচ্চার হচ্ছে। আমি আপনাদের বলছি যে 32,000 চাকরি চলে যাওয়া নিয়ে ভাবছেন আমি খুব খুশি হব, উত্তর হচ্ছে না। কারোর চাকরি চলে যাক আমরা চাই না। যদি আমরা চাইতাম তাহলে বাংলার পরিবর্তনে আশা করতাম না। বাংলায় পরিবর্তন না হলে আমার কি যায় আসে, তাই না? আমার তো ছেলে মেয়ে গিয়ে চাকরি করবে এরকম তো ব্যাপার নেই, বা আমার কোনো কিছু আর্থিক দরকার আছে এরকমও দরকার নেই। তাই আমি কেন বলছি, আসলে বলছি সার্বিকভাবে মানুষের ভালোর জন্য। তো মানুষের ভালোর জন্য যখন আমি বলছি, তার মানে একদম পরিষ্কার কথা, ভালো যদি চাই তাহলে কি হবে, যারা খারাপ তাদেরকে বাদ দিতে হবে। যে সমস্ত মানুষ যোগ্যতা ছিল যাদের, এই 32,000 চাকরি যদি যোগ্যতা সম্পন্ন লোকেরা পেত, তাহলে কি আমি বলতাম না। তাই তাদের দাবিও ন্যায্য। আর এই ঝটকাটাই কিন্তু এবার তৃণমূল কংগ্রেসকে আরও নাড়িয়ে দেবে।
এমনি বাংলার বুকে মানুষ দুর্নীতি দেখে মানে কি বলবো অভ্যস্ত হয়ে গেছে, কিন্তু মানুষ চায় দুর্নীতির বাইরে যেতে। প্রত্যেকটা মানুষ যখন বলে ওপরে দায়িত্বে আছে ও তো ঝাড়বেই, আমি সাধারণ কথা বলছি যেটা আমাদের মনের মধ্যে হয়, ও নেতা হয়েছে ঝাড়বেই, এটা হয়তো আপনার মনে হয়। তো সেখানে দাঁড়িয়ে কিন্তু যখন আমাদের দিতে হয় না, বুকের ভেতরটা ফেটে যায়। কষ্টে টাকা ইনকাম করতে হয়, প্রত্যেকটা ইনকাম মানে একটা পয়সা 5 পয়সা ইনকাম করতে গেলে কষ্ট করতে হয়। ধরুন আমি ইউটিউবে ভিডিও করছি, এই যে আমি করছি, কন্টেন্টটা তৈরি করছি, বলছি, বলার পর এডিটিং করা, একটা বিরাট প্রসেস। এই প্রসেসের মধ্যে গিয়ে বসে থাকা, তারপর সেখান থেকে ইনকাম আসে। এই যে ইনকাম আপনি করতে যাচ্ছেন, আপনি কাজ করতে যাচ্ছেন, যে কাজে আপনি করুন, যে প্রফেশনে আপনি থাকুন, ডাক্তারবাবু হন, যেই হন, আপনারা প্রত্যেকে পরিশ্রম দেন। সেই টাকা যখন কেউ বলে আমাদের দিতে হবে, ঘর তৈরি করছেন দিতে হবে, চাকরি, আপনার বাড়ির ছেলেটা যখন চাকরির জন্য পড়ছে, আপনি জানেন আমার ছেলে খুব মেধাবী, লেখাপড়ায় ব্রিলিয়েন্ট, ফার্স্ট হয়ে আসছে, সেই যখন চাকরির পরীক্ষায় বসছে সে চাকরি পাচ্ছে না, পাশে একদম যার মানে আপনি দেখেছেন যে ওর কিছু নেই, যোগ্যতা নেই, কিছু নেই, ফেল করে করে যাচ্ছে, সে চাকরি পেয়ে গেল। যে চাকরিটা পাওয়া উচিত ছিল আপনার ছেলের, পাশের বাড়ির ছেলেটা পেয়ে গেল। পাশের বাড়ির ছেলে পেয়েছে বলে হিংসা আপনার হবে না, কিন্তু হবে কোথায় বলুন তো? হবে ওই কারণে যে একটা অযোগ্য ব্যক্তি চাকরি পেয়ে গেল, আমার ছেলেটা যোগ্যতা সম্পন্ন বা আমার মেয়েটা যোগ্যতা সম্পন্ন হয়েও পেল না। এই বড় প্রশ্নটা বিদ্ধ করে সবাইকে। সেখান থেকে দাঁড়িয়ে তখন মনে হয় এইরকম ঘুষ নেওয়া বা এইসব টাকা পয়সা নেওয়া বা দুর্নীতি করা লোকগুলোকে দূরে সরাতে হবে, যখন নিজের ক্ষেত্রে হয়। তাই আমরা সবাই সরব হই। মহিলাদের উপর অত্যাচার, কামদুনি থেকে শুরু করে সব কিছু আমরা দেখেছি। পার্ক স্ট্রিট কাণ্ড যখন হয়েছিল তখনই বাংলার বুকে মানুষের উচিত ছিল পরিবর্তন করে দেওয়া। কারণ পার্ক স্ট্রিট কাণ্ডে সেই ধর্ষিতা মহিলা চিৎকার করে করে বলেছিলেন যে আমাকে ধর্ষণ করা হয়েছে, যেটা প্রমাণ করেছিলেন দময়ন্তী সেন, কিন্তু তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছিলেন। যেভাবে বকটুই কাণ্ডে মুসলিমদেরই পুড়িয়ে মেরে দিয়েছিল তৃণমূল, সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল। যেভাবে একের পর এক কাণ্ড, সব কাণ্ডে দেখা যাচ্ছে মহিলাদের উপর অত্যাচার হলে সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে। কামদুনি কাণ্ডের বিচার কি হলো? ফাঁসি হলো? উত্তর হচ্ছে না। কিন্তু আমরা নির্বাক, আমরা ভাবি ও তো হয়ে গেছে, চলে গেছে, কেটে গেছে। মনে রাখবেন, আজ যেটা আপনি ওদের দেখছেন সেটা কাল আপনার বাড়িতে হতে পারে। ভগবান না করুক ওটা কাল যদি আপনার বাড়িতে হয়, বিচার যদি না হলো, অভয়া কাণ্ড যদি আপনার সঙ্গে হতো, ভাববেন একবার, অভয়া কাণ্ড, অভয়া যদি আপনার বাড়ির মেয়ে বোন হতো, আপনি কি করতেন? যেখানে সন্দীপ ঘোষকে বাঁচানোর চেষ্টা ছিল, যেখানে ওই এভিডেন্সকে নষ্ট করে দেওয়ার জন্য মব ঢুকে গেল, আপনি কি বলবেন? আপনি কি করতেন? ভাবুন, আপনি অভয়ের মা বা বাবা, আপনি নিজে, আপনি প্রতিবাদ করছেন, আপনাকে লাঠি দিয়ে মারালো, মাথা ঘেঁটা ফুলে গেল, আপনি কি করতেন? প্রতিবাদ করতেন। তাই ভাবতে হবে এটা পরিবর্তন ওই জন্য দরকার আছে। দুর্নীতি, ভ্রষ্টাচার, মহিলাদের উপর অত্যাচার, ধর্ষণ সব হচ্ছে এখানে, তাই প্রতিবাদের দরকার আছে। চোখের সামনে দেখলেন একজনকে, প্রমোটারকে গুলি করে মেরে দেওয়া হলো। হাওড়ার ঘটনা গতকাল ঘটেছে। হাড় হিম করা ফুটেজ, এই ভয়ঙ্কর দৃশ্য ভাবা যায় না। আরে ভাবা যায় না? এই রাজ্যে সব ভাবা যায়, এটা উত্তরপ্রদেশে ভাবা যায় না, এনকাউন্টার হয়ে যাবে, কিন্তু এই রাজ্যে এনকাউন্টার হয় না। অনেকেই বলছেন, আমি দেখছিলাম সেখানকার লোকেরা বলেছেন আমরা ভোট বয়কট করব। আরে ভোট বয়কট করে কি লাভ হবে? উল্টো দিকে ভোট দিন। তৃণমূল থাকলে, আমি জানি ওখানে মুসলিম অধ্যুষিত এলাকা, আমি আবারও বলছি, অনেকেই বলবেন মুসলমানরা ভোট না দিলে ভালো হয়। ভালো হয় না, ভোট দিন আপনারা, কিন্তু ভেবে দিন। এই তৃণমূল থাকলে আবারও কেউ না কেউ খুন হবে, তৃণমূলের বিরুদ্ধে দিন। আরে তৃণমূল থাকলেও মুসলমান মারছে, তাদেরকে পড়ানো হচ্ছে, বড়া হচ্ছে। বিজেপি আসলে একইভাবে ভাববেন, কিন্তু পরিবর্তনের দরকার আছে। বিজেপি আসলে এগুলো হতো না, বিজেপি থাকলে এখানে হতো না, এত সাহস কারোর বাড়তো না। ভাবতে হবে আপনাদের, সবাইকে ভাবতে হবে, সবাইকে ভেবে পরিবর্তন করতে হবে। আর এই সমস্ত চাপই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে একের পর ভাবে নাজেহাল করে দিচ্ছে। এই 32,000-এর ধাক্কা মমতা বন্দ্যোপাধ্যায়কে নাড়িয়ে দেবে। কারণ এই প্রতিবেদনগুলো প্রত্যেকটা জায়গায় যদি মানুষের কাছে পৌঁছায়, মানুষ জেগে উঠবে। জাগতেই হবে আজকে বাংলার মানুষকে। বাংলার মানুষ যদি ঘুমিয়ে থাকে, তাহলে গোটা দেশের মানুষ ভাববে, যে বাংলাকে দেখে গোটা দেশ চিন্তা করতো যে আজ বাংলা যা ভাবে, পরবর্তী ক্ষেত্রে গোটা দেশ ভাবে, সেটা ভাববে না। ভাববে বাংলা সবচেয়ে এমন জায়গা যেখানে মানুষ ভাবতেই পারে না। তাই প্রতিবাদ করতে হবে এবং বদলাতে হবে। আর এগুলোই মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাবাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও জানেন ভবানীপুরে তিনি হারবেন, তিনি জিতবেন না। তার সাহস নেই ওই জায়গা ছেড়ে অন্য জায়গায় দাঁড়ানো। চ্যালেঞ্জ করলাম আমি আপনাদের, মমতা বন্দ্যোপাধ্যায় সেফ সিট কোনো জায়গায় নেই। নিজের সেফ সিট ভাবছেন ভবানীপুর, সেটাও হারতে চলেছেন, কারণ এটা চ্যালেঞ্জ করে দিয়েছেন শুভেন্দু অধিকারী। তাই ভাবতে হবে আপনাদের। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও কিন্তু পাজলড। বাকি দায়িত্ব আপনার। আপনি যদি মনে করেন পরিবর্তনের দরকার আছে, প্রতিবেদনটাকে শেয়ার করবেন, আর আপনি লিখবেন আপনি কি ভাবছেন। এই 32,000 চাকরি
যেটার জন্য সুপ্রিম কোর্টে দৌড়েছে যে 32,000 চাকরি বহাল করা এই নির্দেশ ঠিক মানা যাচ্ছে না, এর বিরুদ্ধে দাঁড়িয়ে যখন কেউ আদালতে যাচ্ছে, আপনি কি বলবেন তারা ভুল করছে নাকি তারা ঠিক করছে? জানাবেন আপনার কি মনে হয় পরিবর্তন দরকার আছে কি নেই, জানাবেন। কিন্তু আপনাদের প্রত্যেকের কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম, আর আমার পরবর্তী প্রতিবেদন দেখার অপেক্ষায় আপনি থাকুন। ভালো থাকুন, মাথা উঁচু করে বাঁচুন। রুদ্রবার্তা মানে আনকাট থাকে, যেখানে ইনিয়ে বিনিয়ে কথা থাকে না, যাবে চোখে চোখ রেখে। কারণ আমার হারানোর কিছু নেই, আর পাওয়ার জন্য আমি আশা করি না। খুব ভালো থাকবেন। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।